নমস্কার, আমি মধুমিতা মজুমদার। ডিএলএড প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা পিয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক তত্ত্বটি আলোচনা করতে চলেছি। আপনাদের সকলকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাই। প্রথমেই বলি, 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে যা পিয়াজের জন্ম হয়। তিনি মনোবিদের পাশাপাশি একজন বায়োলজিক্যাল এক্সপার্ট ছিলেন, সেটা আমরা সকলেই জানি। এই জন্যই তার প্রতিটি তত্ত্বতে আমরা একটি জৈবিক ভিত্তি পাই। এই তত্ত্বটিও এর ব্যতিক্রম নয়। পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্বটিও একটি জৈবিক ভিত্তি এবং মনোবিজ্ঞানিক ভিত্তি দুটোর উপরেই প্রতিষ্ঠিত হয়েছে। তো তিনি যে বলেছেন তার কথাতেই বলতে পারি আমরা যে জ্ঞান মানুষের জন্মগত নয়, এটিকে জেনে নিতে হয় আমাদের বা আবিষ্কার করে নিতে হয়। পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্বটি পড়বার আগে আমাদের 4টি বিষয়ের প্রতি নজর দিতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি বিষয়। সেটি হলো, প্রথম কগনিশন, অর্থাৎ প্রসেস অফ নোয়িং, জানবার পদ্ধতি। সেকেন্ড হচ্ছে স্কিমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম আমাদের সাইকোলজিতে। স্কিমা হলো একটি মানসিক সংগঠন, অর্থাৎ মানুষ যে চিন্তা করে এই স্কিমার মাধ্যমেই চিন্তাটা আমাদের করতে সাহায্য করে। স্কিমাই আমাদের চিন্তা শক্তির জন্য দায়ী। যে কোনো সমস্যা আমরা স্কিমার মাধ্যমে সমাধানের চেষ্টা করি। তৃতীয়ত যেটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। এটা কি জিনিস? কোনো একটি সমস্যায় যখন মানুষ পড়ে, সেটির সমাধান যখন মানুষ খুঁজে বের করতে পারে না, সেই ভারসাম্যহীনতাকেই আমরা ডিসইকুইলিব্রিয়াম বলে থাকি। আর 4 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি বললাম সেটি হলো অ্যাডাপ্টেশন বা অভিযোজন। সেটা কি? ভারসাম্যহীনতা থেকে প্রতিটি মানুষই আবার পুনরায় ভারসাম্যে ফিরে আসতে চায়। এই যে বিষয়টি, এটি হলো অ্যাডাপ্টেশন বা অভিযোজন। তাহলে পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বে আমরা মূল 4টি বিষয় পেলাম। এই 4টি বিষয় ঘুরে ফিরে তার তত্ত্বতে বারবার আসতে থাকবে। এইবার অ্যাডাপ্টেশনকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, অপরটি হলো সহযোজন বা অ্যাকোমোডেশন। এবার আত্মীকরণ কি? স্কিমার মধ্যে যেই জ্ঞানগুলি বা তথ্যগুলি অলরেডি রয়েছে তার সাথে নতুন জ্ঞানের যুক্ত হওয়া, এটা হচ্ছে আত্মীকরণ। অপরদিকে অ্যাকোমোডেশন কি? পুরোপুরি নতুন জ্ঞানের অন্তর্ভুক্তিকরণ স্কিমার মধ্যে। অবশ্যই স্কিমার মধ্যে পুরোপুরি নতুন জ্ঞানের অন্তর্ভুক্তিকরণই হলো অ্যাকোমোডেশন বা সহযোজন। তাহলে এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা একটু আদ্র আলোকপাত করতে পারলাম। এইবার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটির প্রধান স্টেজেসগুলি। স্টেপস অফ পিয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট। প্রথম স্টেজটা কি? এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেজ অর্থাৎ সেন্সরি মোটর স্টেজ, এর সময়সীমা কত? জন্ম থেকে 2 বছর। সেন্সরি মোটর স্টেজ জন্ম থেকে 2 বছর এর সময়কাল। এখানে শিশুদের মধ্যে অনেকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমটি হলো রিফ্লেক্স অ্যাকশন, তারপর সার্কুলার অ্যাকশন, তারপর অবজেক্ট পারমানেন্স। এগুলো কি? রিফ্লেক্স অ্যাকশন বলতে শিশু কোনো একটি কাজ, যেমন গ্রাসপিং অর্থাৎ আঙুল ধরে থাকা, কোনো কিছুকে আঁকড়ে ধরা, এই জিনিসগুলি এই স্টেজের শিশুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যের অন্তর্গত। যেমন শিশু মায়ের আঙ্গুল সবসময় আঁকড়ে ধরে থাকতে চায়, এটি হচ্ছে এই স্টেজের একটি অন্যতম বৈশিষ্ট্য।
সার্কুলার অ্যাকশন সেটা কি? সেটা হলো বারবার কোনো একটি কাজ করা। যেমন বুড়ো আঙুল চষে অনেক শিশুদের মধ্যেই এই প্রবণতা দেখা যায় যে তারা বুড়ো আঙুল চুষতে থাকে এবং প্রতিনিয়তই সেটি ছাড়িয়ে দিলে পুনরায় আবার তারা মুখের মধ্যে সেই বুড়ো আঙুলটি নিয়ে নেয়। অর্থাৎ সার্কুলার অ্যাকশনের মাধ্যমে তারা এই ক্রিয়াটি করে থাকে। থার্ড কি? অবজেক্ট পার্মানেন্স, অর্থাৎ তাদের চোখের সামনে যেই বস্তুটি রয়েছে সেটা জড় পদার্থই হোক কি জীবই হোক, তখন তাদের অস্তিত্ব, চোখের সামনে যেটি রয়েছে তার অস্তিত্ব তখনই রয়েছে এবং আশেপাশে যা রয়েছে তাদের কোনো অস্তিত্বই শিশুদের মধ্যে ধরা পড়ে না। এটিকে বলা হয় অবজেক্ট পার্মানেন্স। সেকেন্ড স্টেজটি কি? পিয়াজের সেকেন্ড স্টেজ সেটা হলো, তার সময়সীমা হচ্ছে 2 থেকে 7 বছর। আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর এর সময়কাল। এটির মধ্যে রয়েছে সিম্বলিক থট। বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি হলো সিম্বলিক থট, ডিফার্ড ইমিটেশন, অ্যানিমিস্টিক থিঙ্কিং, ইগোসেন্ট্রিক থিঙ্কিং। সিম্বলিক থট বলতে কোনো প্রতীকী বা কোনো চিহ্ন তারা বুঝতে শেখে, অর্থাৎ তারা কিছু ধরুন সিম্বল আকারে যেগুলো রয়েছে, যেমন চাঁদ, ফুল, পাখি, এইসব জিনিসগুলিকে তারা মানুষ ছাড়াও এগুলিকে বুঝতে শেখে। ডিফার্ড ইমিটেশন সেটা কি? বাড়িতে শিশুদের দেখা যায় যে বয়স্কদের বা তাদের বাবা মায়ের অনুকরণ প্রিয়তা লক্ষ্য করা যায় বাচ্চাদের মধ্যে। তাদের থেকে বয়োজ্যেষ্ঠ যারা, তারা কেমন করে খায়, কেমন করে হাঁটে, কেমন করে কথা বলে, কেমন করে কিছু বোঝায়, এই জিনিসগুলো তাদের মধ্যে করার প্রবণতা লক্ষ্য করা যায়। এটিকে বলা হয় অনুকরণ প্রবণতা, যেটা কিনা বলা হচ্ছে ডিফার্ড ইমিটেশন। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো অ্যানিমিস্টিক থিঙ্কিং। অ্যানিমিস্টিক থিঙ্কিং কি জিনিস? অর্থাৎ কোনটি জীব কোনটি জড় এটার তফাৎ খুঁজে না পাওয়া। একটি জড় বস্তুর মধ্যেও প্রাণ আছে এবং একটি জীবের মধ্যেও প্রাণ আছে। এই যে দুটো আলাদা জিনিস কিন্তু সবার মধ্যেই প্রাণ বর্তমান, এটিকে অ্যানিমিস্টিক থিঙ্কিং বলা হচ্ছে, যেটা কিনা এই বয়সী শিশুদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ জড় এবং জীবের পার্থক্য করতে না পারা। ইগোসেন্ট্রিক থিঙ্কিং, চতুর্থ বৈশিষ্ট্যতে আমরা চলে যাচ্ছি। ইগোসেন্ট্রিক থিঙ্কিং সেটা হলো শিশুরা, এই বয়সের শিশুরা তারা খুব আত্মকেন্দ্রিক হয়, অর্থাৎ নিজেকে নিয়ে থাকতে ব্যস্ত থাকে। তাদের বাড়ির লোক তাদের সম্পর্কে কি ভাবছে, কি করতে চাইছে, সেগুলোকে তারা একদমই গ্রাহ্য করে না। নিজের যেটা ইচ্ছে, সে নিজে যেটাতে সাবলীল, সে সেটাই করে। এটিকে বলা হচ্ছে ইগোসেন্ট্রিক থিঙ্কিং। তারপর থার্ড স্টেজ আপনারা দেখুন, 3 নম্বর থার্ড স্টেজ, অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ। এর সময়কাল হচ্ছে 7 থেকে 11 বছর। 7 থেকে 11 বছর। এই স্টেজেরও অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হলো ক্লাসিফিকেশন এবিলিটি, অর্থাৎ পার্থক্য নিরূপণ করতে পারা, ক্লাসিফিকেশন এবিলিটি, সেরিয়েশন এবিলিটি, ইন্ডাকটিভ থিঙ্কিং, কংক্রিট থিঙ্কিং। ইন্ডাকটিভ থিঙ্কিং বলতে বোঝাচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই সময় তারা প্রত্যেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, অর্থাৎ ভুল ঠিকের বিচারটা অনেকটাই সে করতে পারে, জীব জড়ের পার্থক্য করতে পারে, যেটা আগের স্টেজে ছিল না। আগের স্টেজে অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে শিশুরা জীব এবং জড়ের পার্থক্য করতে পারেনি, কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজে দেখা যাচ্ছে কি শিশুরা জীব এবং জড়ের পার্থক্য করতে পারছে। এবং চতুর্থ যে বৈশিষ্ট্যটি কংক্রিট থিঙ্কিং, সেটা এদের মধ্যে বিশেষভাবে প্রকাশ পায়। কোনো একটি বিমূর্ত ধারণাকে মূর্ত হিসাবে তারা দেখতে পারে এই সময়। চতুর্থ যে স্টেজটি রয়েছে 4 নম্বর, অর্থাৎ লাস্ট স্টেজ পিয়াজের, সেটি হলো ফর্মাল অপারেশনাল স্টেজ, যার সময়কাল হচ্ছে 11 বছর এবং তদূর্ধ্ব। 11 বছর এবং তার থেকে বেশি সময়কালে
4 নম্বর স্টেজটি অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ আছে। এই ফর্মাল অপারেশনাল স্টেজেও আমরা কতগুলি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এবিলিটি, ডিডাকটিভ থিঙ্কিং এবিলিটি এবং প্রবলেম সলভিং এবিলিটি এই বয়সের শিশুদের ক্ষেত্রে খুব বেশি প্রাধান্য বিস্তার করে। তার মধ্যে লাস্ট যেটা আমি বললাম, প্রবলেম সলভিং এবিলিটি অর্থাৎ সমস্যা সমাধান পদ্ধতি এই সময় প্রকটভাবে দেখা যায়। যেমন 11 বছরের পর থেকে শিশুদের মধ্যে কোনো সমস্যা দেখা গেলে তারা চেষ্টা করে সেটা নিজেরাই সমাধান করতে, তাদের মাতা পিতার বা বয়োজ্যেষ্ঠ কারোর সাহায্য ছাড়াই সেটিকে সমাধান করতে সচেষ্ট হয়। এই জায়গা থেকে প্রবলেম সলভিং এবিলিটিটা তাদের মধ্যে প্রকাশ পায় এই স্টেজটিতে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেজ এবং এই স্টেজে এই প্রবলেম সলভিং এবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তাহলে আজকের এই আলোচনায় আমরা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে ছোট্ট করে একটু আলোকপাত করলাম এবং তার স্টেজেসগুলো অর্থাৎ 4টি স্টেজ সেগুলো সম্পর্কে আমরা একটু জানলাম।